আসসালামু আলাইকুম। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া এবং এই ম্যাচে যথারীতি ইন্ডিয়া বাংলাদেশকে 6 উইকেটের ব্যবধান হারিয়েছে এবং ম্যাচটা শুরু হওয়ার আগে ইন্ডিয়া কিন্তু কিছুটা হলেও এগিয়ে ছিল এবং বাংলাদেশ কিছুটা হলেও কিন্তু পিছিয়ে ছিল। তবে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে যে এইভাবে আত্মসমর্পণ করবে এবং এত বাজে ক্রিকেট খেলবে সেটা কি আপনি একটাবারও কল্পনা করতে পেরেছেন? এবং বাংলাদেশ ঠিক কোন জায়গায় ভুল করেছে, কোন কোন ভুল সিদ্ধান্তগুলো নিয়েছে, এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করব। বাংলাদেশ প্রথম যে ভুল সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ যখন প্রথমে টস জিতলো, টস জিতে যখন তারা ব্যাট করার সিদ্ধান্ত নিল, এটা কিন্তু সবচেয়ে বড় একটা ভুল ছিল। এবং গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে যত ক্রিকেট বিশ্লেষক ছিল, ক্রিকেট সাংবাদিক ছিল এবং আমরা যারা ক্রিকেট নিয়ে কথা বলি সবাই কিন্তু একটা সিদ্ধান্তই নিয়েছিলাম যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার যে ম্যাচটা, সেই ম্যাচে টসটা অনেক বেশি ভাইটাল হবে, কারণ দুবাইয়ের মাঠে খেলে এবং দুবাইয়ের মাঠে সবসময় কিন্তু যারা পরে ব্যাট করে তাদের জন্য কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ থাকে এবং যারা পরে ব্যাট করে তারা প্রায় 61% ম্যাচ তারা জিতেছে। সো এরকম একটা রেকর্ড মাথায় রেখে কেউ যদি টস জিতে আগে ব্যাট করতে যায় তাহলে কিন্তু সেটা অনেক সময় না, প্রায় 95% সময় কিন্তু সেটা ব্যাকফায়ার করবে এবং বাংলাদেশের বেলায় কিন্তু এটা তার যে উল্টো হবে সেটা কিন্তু হয়নি এবং বাংলাদেশ কিন্তু সেখানে প্রথমেই ফেল করেছে। এবং যদি বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাট করতে যাবে, এটা তাদের জন্য একটা অন্যরকম প্ল্যান থাকতে পারে, বা সেই প্ল্যান ওয়াইজ তারা ব্যাট করবে বা সেই প্ল্যান ওয়াইজ তারা ম্যাচ খেলবে, এটা তাদের প্ল্যান থাকতেই পারে, বা একটা কোচ বা একটা ক্যাপ্টেনের ইন্ডিভিজুয়াল কোনো প্ল্যান থাকতে পারে, বা দলগত একটা প্ল্যান থাকতেই পারে। তবে আমার কথা হচ্ছে, যদি আপনি টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েই থাকেন তাহলে আপনার ব্যাটারদের মধ্যে যে ধরনের প্ল্যানটা ছিল সেই প্ল্যান ওয়াইজ কি তারা ব্যাট করতে পেরেছে? আমার কেন জানি মনে হয়েছে যে বাংলাদেশি ব্যাটাররা ক্রিজে গিয়ে অনেক বেশি তাড়াহুড়ো করে ফেলেছে এবং যে ধরনের পিচে বাংলাদেশ খেলেছে, অবভিয়াসলি অনেক কঠিন পিচ ছিল এবং অনেক বেশি ট্রিকি একটা পিচ ছিল। এই পিচে ভালো ব্যাট করা অনেকটাই ডিফিকাল্ট। তবে বাংলাদেশি ব্যাটাররা যদি একটু সময় নিত এবং সময় নিয়ে তারা যদি একটু খেলতো তাহলে কিন্তু বাংলাদেশের ইনিংসটা আরো বড় হতো এবং ম্যাচের ফলাফল কিন্তু অন্যরকম হলেও হতে পারত। এবং বাংলাদেশ খুব সম্ভবত 30 থেকে 40টা রান কম করেছে, দ্যাটস ওয়াই বাংলাদেশ কিন্তু ম্যাচ থেকে অনেকটাই ছিটকে গিয়েছে এবং বাংলাদেশ শেষ পর্যন্ত 228 রান করতে পেরেছে। এটাও কিন্তু তাহিদ হৃদয় এবং জাকের আলী অনেকের উপর ভর করে এবং তাদের 154 রানের একটা রেকর্ড পার্টনারশিপ, এবং এই পার্টনারশিপের কারণে কিন্তু বাংলাদেশ 228 পর্যন্ত পৌঁছাতে পেরেছে। বাট একটা সময় 35 রানের মধ্যে 5 উইকেট শেষ। এখন এইখান থেকে বাংলাদেশ 228 করেছে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয় এবং এটার জন্য তাহিদ হৃদয় এবং একই সাথে জাকের আলী অনেকের কিন্তু অনেক বড় একটা অ্যাপ্রিসিয়েট তারা অবশ্যই ডিজার্ভ করে। এবং তারা যেভাবে ইনিংসটা বিল্ড আপ করেছে এবং যেভাবে ইনিংসটা খেলেছে, এতে করে কিন্তু জাকের আলী অনেক এবং তাহিদ হৃদয়কে বড় ধরনের অ্যাপ্রিসিয়েট করা যায়। এবং বাংলাদেশি টপ অর্ডার ব্যাটসম্যানের মধ্যে আপনি যদি 1 থেকে 5 নম্বর ব্যাটারের মধ্যে 3 জনই ডাক মেরে আউট হন এবং তানজিদ হাসান তামিম তিনি ভালো শুরু করেও তিনি আউট হয়ে গেলেন, সৌম্য সরকার তিনি আদৌ ফুল ফিট কিনা সেটা নিয়ে কিন্তু আমার ভাই সন্দেহ রয়েছে। এবং একই সাথে মেহেদী হাসান মিরাজ তিনি দায়িত্ব নিয়ে ব্যাট করবেন এবং মেহেদী হাসান মিরাজ যেহেতু 4 নম্বর রোলে খেলছে এবং গত কয়েকটা দিন যাবত 4 নম্বর রোলটা নিয়ে যে পরিমাণ আলোচনা বাংলাদেশে হয়েছে, মেহেদী হাসান মিরাজের কানে অলরেডি এই বার্তাগুলো চলে গিয়েছে। কিন্তু মেহেদী হাসান মিরাজ যে এত বাজে খেলবে বা এইভাবে তার পারফরমেন্স করতে পারবে না সেটা কিন্তু আদৌ আমরা চিন্তা করতে পারিনি। এবং বাংলাদেশ যে এত বাজেভাবে আত্মসমর্পণ করবে ভাই, এটাও কিন্তু আমি চিন্তা করতে পারিনি। এবং বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যকার যখনই খেলা হয় তখনই কিন্তু বাংলাদেশ অনেক বেশি ভালো ক্রিকেট খেলে এবং বাংলাদেশ কিন্তু অনেক ভালো একটা ফাইট দেয়। কিন্তু বাংলাদেশ গত ম্যাচে যা করেছে সেটা কিন্তু আদৌ ভালো কোনো কাজ হয়নি এবং বাংলাদেশ কিন্তু একদম অসহায় আত্মসমর্পণ করেছে। এবং বাংলাদেশের দ্বিতীয় যে ভুলটা সেটা হচ্ছে, বাংলাদেশ যখন টসে জিতলো এবং তাদের প্লেইং একাদশ নির্বাচন নিয়ে কিন্তু সবচেয়ে বড় একটা ঝামেলা লেগেছে। এবং আমরা জানি যে নাসুম আহমেদকে শুধুমাত্র ইন্ডিয়ার বিপক্ষে দুবাইয়ের মাঠে খেলার জন্যই তাকে কিন্তু স্কোয়াডে ডাকা হয়, কিন্তু তাকে কিন্তু স্কোয়াডে রাখলেও তাকে কিন্তু একাদশে রাখেনি। এবং একই সাথে গত কয়েকটা দিন যাবত নাহিদ রানাকে নিয়ে ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে মোটামুটি ক্রিকেট বিশ্বে অনেক বেশি আলোচনা হচ্ছে, অনেক বেশি তাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। এর জের ধরে যদি তাকে একাদশে না খেলায় তাহলে কিন্তু বাংলাদেশ যে খারাপ করবে সেটা কিন্তু অনুমেয় ছিল এবং বাংলাদেশ কিন্তু যথারীতি ম্যাচে কিন্তু খারাপই করেছে। এবং কালকের ম্যাচে যদি এরকম একটা কুইক বোলার থাকতো তাহলে কিন্তু বাংলাদেশের পক্ষে কিন্তু ফলাফলটা আসলেও আসতে পারতো। এবং আমরা জানি যে গত বছর বাংলাদেশ যখন আফগানিস্তানের বিপক্ষে আরব আমিরাতে তারা সিরিজ খেলতে যায়, সেখানে নাহিদ রানা কি রকমের বল করেছে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ফরম্যাটে তিনি যেভাবে বল করেছেন এবং বিপিএল এর শুরুর দিকে তিনি যেভাবে বল করেছেন, এরপরে বাংলাদেশ দল কিভাবে তাকে একাদশের বাইরে রাখে, এটা কিন্তু এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন। দেখেন, ইন্ডিয়া দলে 5 থেকে 6 জন রাইট হ্যান্ডে ব্যাটসম্যান রয়েছে, সো তাদের সামনে আপনি অবভিয়াসলি একটা বামহাতি স্পিনারকেই দিবেন। সো এই কাজটা কিন্তু বাংলাদেশ এখানে করতে পারেনি। রিশাদ হোসেন তিনি ভালো বল করেছে, ইকোনমিক্যাল বল করেছেন, তিনি 10 ওভারে 38 রান দিয়েছেন, 2টা উইকেট নিয়েছেন। এবং মেহেদী হাসান মিরাজ তিনি 10 ওভারে 38 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। তবে এটা কিন্তু কোনো ভাই প্রপার একটা প্ল্যানিং নিয়ে ম্যাচটা হয় না এবং বাংলাদেশ কোন প্ল্যানে খেলেছে সেটাও কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার না। এবং নাজমুল হাসান শান্তকে যখন প্রেস কনফারেন্সে বলা হয় যে আপনি কেন ওই সময় ওই শটটা খেলতে গেলেন, তখন তিনি বলেছেন যে কোন উইকেটে কি ধরনের শট খেলতে হয় সেটা ওনার চেয়ে আপনারা ভালো জানেন না।
ওকে ফাইন, তিনি এই কথা বলতেই পারেন, বাট আমাদের চোখে মনে হইতে পারে যে এই উইকেটটা অনেক ইজি ছিল। তবে শুভমান গিলের কথাই কিন্তু আমরা আবার অন্যটা খুঁজে পাই। শুভমান গিল তিনি বলেছেন যে উইকেটটা অনেক বেশি কঠিন ছিল এবং এই উইকেটে যদি আপনি একবার সেট হতে পারেন তাহলে কিন্তু অনেক বড় রান করতে পারবেন। সো বাংলাদেশের ব্যাটাররা কিন্তু এই কাজটা কখনোই করতে চায়নি এবং সবসময় তারা ব্যাকফুটে গিয়ে খেলার চেষ্টা করেছে সবচেয়ে বেশি। যদি আমি টেকনিক্যাল বিষয়ে অত বেশি আলোচনা করতে চাচ্ছি না এবং টেকনিক্যাল বিষয়ে আলোচনা করার জন্য বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তবে আমি যে ভুলগুলো ধরলাম এর মধ্যে প্রথম ভুল টস সিদ্ধান্ত এবং দ্বিতীয়টা ভুল হচ্ছে বাংলাদেশের প্লেইং একাদশ নির্বাচন। এই দুইটা ভুল মূলত বাংলাদেশকে কিন্তু ম্যাচের আগে ছিটকে দিয়েছে এবং ম্যাচের মধ্যে যে কাজগুলো করেছে সেটা হচ্ছে বাংলাদেশি ব্যাটাররা যেহেতু টস জিতে তাদের ব্যাটিং করার সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া ছিল এবং বাংলাদেশ টস জিতে তারা ব্যাট করবে, সো ব্যাটারদের মন মানসিকতা এবং প্ল্যানে কিন্তু ওই ধরনের একটা চিন্তা ধারণা থাকা উচিত ছিল যে আমরা ব্যাটিং করতে গিয়ে কিভাবে ব্যাট করব এবং কিভাবে ম্যাচটাকে আরো বড় করব বা লম্বা করব, সেটা কিন্তু তাদের একটা মাথায় থাকার কথা ছিল। এর মধ্যে তানজিদ হাসান তামিম তিনি সেট হলেন, সেট হওয়ার পরে তিনি আউট হয়ে গেলেন। সৌম্য সরকার তিনি 0 রানে আউট হয়ে গেলেন 4-5 বল খেলে এবং এরপরে নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন তিনি 2টা বল খেলে তিনি ডাক মেরে আউট হয়ে গেলেন এবং এরপরে অভিজ্ঞ মুশফিকুর রহিম তিনিও কিন্তু 0 রানে আউট হয়ে গেলেন। সো এই যে এত বাজেভাবে ব্যাটিং করা এবং বাজে প্ল্যানিং এ তাদের ব্যাট করা, এটা কিন্তু মোটেও আমরা কাম্য করিনি এবং বাংলাদেশি ব্যাটাররা কেন জানি পিজে গিয়ে অর্থাৎ ক্রিজে গিয়ে অনেক বেশি তাড়াহুড়া করতেছিল যে তাদের অনেক বেশি রান করতে হবে এবং তাদেরকে একটা মেন্টাল প্রেশার অবভিয়াসলি সেটা ড্রেসিং রুম থেকে অথবা টিম ম্যানেজমেন্ট থেকে দেওয়া হয়েছিল যে তোমাদেরকে 300 রানের অধিক রান করতে হবে। এই ধরনের প্রেশার হয়তো আমি জানি না, হয়তো টিম ম্যানেজমেন্ট থেকে এই ধরনের প্রেশার তাদের উপর ছিল যে তোমাদেরকে প্রথম থেকে মেরে খেলতে হবে। কিন্তু একটা জিনিস কি আপনি খেয়াল করতে পেরেছেন যে ইন্ডিয়ার যে বোলিং লাইন সেখানে মোহাম্মদ সামি তিনি যে উইকেটগুলো পেয়েছে সবগুলো উইকেট কিন্তু তিনি তার যে ভালো বলে পেয়েছে সেটা কিন্তু আপনি বলতে পারবেন না, তার খারাপ বলে তিনি কিন্তু উইকেটটা পেয়েছে। এবং বাকি যে বলার আছে এর মধ্যে হাসিত রানা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা তারা যে খুব বেশি ইফেক্টিভ বলার ছিল সেটা কিন্তু আমি অন্তত মানছি না, কারণ তারা কিন্তু খুবই বাজে বল করেছে, কিন্তু বাংলাদেশি ব্যাটাররা তার থেকেও বাজে ব্যাট করেছে। দ্যাটস ওয়াই বাংলাদেশি ব্যাটাররা কিন্তু এইভাবে উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছে এবং বাংলাদেশ শেষ পর্যন্ত 6 উইকেটের ব্যবধান হেরেছে। এবং এর মধ্যে দুইজন প্লেয়ারকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করতেই হবে। এর মধ্যে জাকির অনেক তিনি যেভাবে ব্যাটটা করেছেন এবং ওই সময় তাদের যে জুটিটা এবং জাকির অনেক তিনি লাইফ পাওয়ার পরে বাংলাদেশি ব্যাটাররা আমি প্রথম দেখলাম যে বাংলাদেশি কোনো ব্যাটার লাইফ পাওয়ার পরে তার সেই সুযোগটাকে কিভাবে কাজে লাগায়। এবং জাকির অনেক তিনি প্রথম বলে রোহিত শর্মার স্লিপে ক্যাচটা মিস এবং এরপরে তিনি যেভাবে ইনিংসটাকে বিল্ড আপ করেছেন এবং একই সাথে তাহিদ হৃদয় যাকে আসলে একাদশে খেলানোর কোনো কথাই ছিল না এবং মাহমুদুল্লাহ তিনি ইনজুরির কারণে তাকে একাদশে রাখা হলো এবং তিনি সেঞ্চুরিটা করে নিলেন এবং তিনি এখন পর্যন্ত যতটুকু আমার জানা আছে যে তার ইনজুরি সমস্যা যদি না থাকে তাহলে তিনি নেক্সট ম্যাচ থেকেও একাদশে থাকবেন, এটা মোটামুটি নিশ্চিত। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুজন ব্যাটার ছাড়া কি বাংলাদেশের টিমে কি অন্য কোনো ব্যাটার ছিল না, তাদের কি কোনো সামর্থ্য ছিল না? অবভিয়াসলি সামর্থ্য ছিল, কিন্তু এই যে বললাম যে তারা কেন জানি খুব একটা তাড়াহুড়া করতেছিল এবং তাড়াহুড়া করার কারণে কিন্তু বাংলাদেশ খুব একটা ভালো ক্রিকেট খেলতে পারেনি। এর মধ্যে বাংলাদেশ যখন বোলিং করতে আসে তখন বোলারদের মধ্যে যে একটা এগ্রেশন থাকা বা একটা ম্যাচ জেতার যে একটা ওরকম অনুপ্রেরণা থাকা বা একটা মাঠের ভিতর স্পিরিট কাজ করে সেটা কিন্তু কখনোই আমি দেখিনি। এবং বাংলাদেশি প্লেয়াররা আমি অন্তত এটা বলতে পারবো না যে বাংলাদেশ কখনো এই ম্যাচটা জেতার জন্য তারা মাঠে নেমেছিল। এবং একই সাথে একটা সময় হয়তো ইন্ডিয়া একটু চাপে পড়েছিল এবং জাকির আলী অনেক তিনি যে সহজ লোপ্পা ক্যাচটা ছেড়ে দিলেন এটার পরে মূলত বাংলাদেশ কিন্তু আসলে ম্যাচ থেকে তখনই ছিটকে চলে যায়। বাট বাংলাদেশ যদি ওই সময় যদি জাকির আলী অনেক ওই ক্যাচটা ধরতে পারতেন তাহলে কিন্তু বাংলাদেশের জন্য কাজটা আরেকটু সহজ হতো এবং ইন্ডিয়ার জন্য কাজটা কিন্তু অনেক বেশি কঠিন হতো। বাট বাংলাদেশ যে তখন ম্যাচটা জিতে যাইতো এটা কিন্তু আমি বলছি না, তবে ইন্ডিয়ার জন্য ম্যাচটা অনেক বেশি কঠিন হয়ে যেত এবং ম্যাচটা অনেক বেশি ক্লোজ হতো। এবং ম্যাচ যদি ক্লোজ হয় তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু ভালো করতো এবং ভালো করার যে অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটি দুইটাই কিন্তু রয়েছে। এবং একই সাথে মোস্তাফিজুর রহমানকে নেই ভাই আলাদা করে একটু টেনশন করতে হবে এবং তিনি 10 ওভারে প্রায় 60-এর উপরে রান দিয়েছেন এবং একই সাথে তানজিম হাসান সাকিব তিনিও কিন্তু খুব বাজে বল করেছে। সো তাদেরকে এইসব পিচে না দিয়ে তাদেরকে প্রপার ভালো পিচে যে পিচে যারা যেখানে বেশি কার্যকর সেখানে তাদেরকে নেওয়া উচিত। এখন দেখেন আপনি যদি পাকিস্তানে গিয়ে রাওয়ালপিন্ডিতে নাসুম আহমেদকে নামিয়ে দেন তাহলে কিন্তু সেখানে সে ভালো করবে না। সো তাকে যে প্ল্যানের জন্য দলে নেওয়া হয়েছিল এবং দুবাই ম্যাচের জন্য তাকে স্কোয়াডে রাখা হয়েছিল, সো এখানে যদি না খেলে আপনি যদি রাওয়ালপিন্ডিতে তাকে খেলান তাহলে কিন্তু তিনি ভাই 10 ওভারে 80 রান দিবে, এটা আপনি লিখে রাখেন যে রাওয়ালপিন্ডিতে নাসুম আহমেদ খেলবে এবং তাকে সেখানে পিটায় ধোমায় পিটবে। সো এই ধরনের ভুল সিদ্ধান্ত করা যাবে না। এখন আশা করি বাংলাদেশের সামনে 2টা ম্যাচ রয়েছে, সেখানে আগামী 24শে ফেব্রুয়ারি বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে এবং এই ম্যাচে বাংলাদেশ যদি ভালো খেলে এবং নিউজিল্যান্ডকে হারানোর মতো ক্ষমতা বাংলাদেশের আছে এবং অনেকবারই হারিয়েছে, তবে যদিও নিউজিল্যান্ড অনেক বেশি ফর্মে রয়েছে, এখন দেখার বিষয় যে সেই ম্যাচে বাংলাদেশ কতটুকু ভালো খেলে। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।